আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 22তম পর্ব। আমাদের এবারের বিষয় এসিড বৃষ্টি কি এবং কেন হয়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব এসিড বৃষ্টি কী এবং কেন হয় তা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকছে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকছে বিষয়ভিত্তিক বিশেষ প্রতিবেদন। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফারের অক্সাইড উৎপন্ন হয়। সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিড যুক্ত করে। এই অ্যাসিড যুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। অ্যাসিড যুক্ত বৃষ্টি সব জীবের জন্য ক্ষতিকর। প্রিয় শ্রোতা, এসিড বৃষ্টি কি এবং কেন হয় তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা এসিড বৃষ্টি কি এবং কেন হয় তা নিয়ে একটি কথিকা শুনে আসি। এসিড বৃষ্টির কারণে বায়ুমণ্ডলীয় দূষণের কারণে অস্বাভাবিকভাবে পানির ঘনত্বের সৃষ্টি হয়। বিশেষ করে গাড়ি ও শিল্পের প্রসেস দ্বারা মুক্তি পাওয়া সালফার ও নাইট্রোজেনের পরিমাণ বেশি। এসিড বৃষ্টিও এসিড জমা হওয়ার কারণ। এই শব্দটি তুষারপাতের মতো অম্লীয় বৃষ্টিপাতের অন্যান্য ধরনের অন্তর্ভুক্ত। এসিডিক বন্টন দুটি উপায়ে ঘটে, যা জমাট বা যে বায়ুমণ্ডল থেকে এসিড অপসারণ এবং পৃথিবীর পৃষ্ঠের তাদের জমা দেয় যে কোনো প্রকারের বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের অনুপস্থিতিতে সূক্ষ্ম পরিমাণ দূষণকারী কণা এবং গ্যাস, ধুলো এবং ধোঁয়ার মাধ্যমে মাটিতে ঘূর্ণন। বপনের এই ফর্মটি বিপজ্জনক, তবে বৃষ্টিপাতের ফলে নদীগুলো দূষণকারীরা ধীরে ধীরে কমে যায়। জলবায়ু পিএইচ স্তরের উপর ভিত্তি করে এসিডটি নিজের নির্ধারিত হয়। পিএইচ হলো জল এবং তরল অ্যাসিড পরিমাপ স্কেল। পিএইচ স্কেল 0 থেকে 14 এর মধ্যে একটি নিম্ন পিএইচ হলো উচ্চতর পিএইচ অ্যানালাইনার এবং উচ্চ পিএল ক্ষারীয়। 7টি নিরপেক্ষ। স্বাভাবিক বৃষ্টির জ্বর সামান্য অম্লীয় এবং একটি পিএইচ পরিসর আছে 5.3 থেকে 6.0। এসিডিক জমাটবদ্ধ যে পরিসীমার নিচের কিছু। এটি লক্ষ্য করাও গুরুত্বপূর্ণ যে পিএইচ স্কেল লগারিদম এবং স্কেলের প্রতিটি পূর্ণ সংখ্যা 10 গুণের পরিবর্তে প্রতিনিধিত্ব করে। এসিড জব্দ আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক উৎস দ্বারা কারণ হতে পারে, কিন্তু এটি ফসিল জ্বালানির দহন সময় সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইডের মুক্তির দ্বারা প্রধানত হয়। যখন এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে চলে যায় তখন তারা জল, অক্সিজেন এবং অন্যান্য গ্যাসের সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে, যেগুলো ইতোমধ্যে সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়াম নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিড গঠন করতে পারে। এই অ্যাসিডগুলো বায়ু নির্দশনগুলির কারণে বৃহত্তম
বৃহত্তম এলাকা ছড়িয়ে পড়ে এবং এসিড বৃষ্টি অথবা বৃষ্টিপাতের অন্য ধরনের হিসেবে মাটি পড়ে যায়। এসিড নির্ণায়কের জন্য সবচেয়ে দায়ী গ্যাস বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদনের একটি উপজাত এবং কয়লা জ্বলছে, যেমন মানুষ্য নির্মিত এসিড অ্যাসোসিয়েশন শিল্প বিপ্লবের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে শুরু করে এবং 1825 সালে প্রথম স্কটল্যান্ডের রসায়নবিদ রবার্ট আকাশ স্মিথের আবিষ্কৃত হয়। সেই বছর তিনি ম্যানচেস্টারের এসিড বৃষ্টি এবং বায়ুমণ্ডলীয় দূষণের মধ্যে সম্পর্ক আবিষ্কার করে। যদিও 18 সালে এটি আবিষ্কৃত হয়, তবুও এসিড বৃষ্টিপাতের সংখ্যা 1960-এর দশকে পর্যন্ত উল্লেখযোগ্য জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেনি এবং 1972 সালে এসিড বৃষ্টি শব্দটি তৈরি করা হয়। হুবার্ট ব্রকবর্ন এবং অন্যান্য এলাকার অধ্যয়নরত পরে গবেষণা প্রাকৃতিক ও মানুষ্য নির্মিত উভয় পরিবেশে এসিড জমা দেওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব খুঁজে পেয়েছেন। জলীয় পদ্ধতিতে এসিড জমা দিয়ে সবচেয়ে স্পষ্টভাবে প্রভাব বিস্তার করা হয়, যদিও কারণ এসিডিক বৃষ্টিপাত তাদের মধ্যে সরাসরি পড়ে যায় শুষ্ক এবং ভিজা জমাট বাঁধ উভয়, এছাড়াও বন ক্ষেত্র এবং রাস্তা বন্ধ এবং হ্রদ নদী এবং প্রবাহের মধ্যে প্রভাবিত। পাশাপাশি জলজ প্রাণী থেকে এসিড জমাভাবে উল্লেখযোগ্যভাবে বন প্রভাবিত করতে পারে হিসেবে এসিড বৃষ্টি বৃক্ষের উপর পড়ে। এটি তাদের পাতা হারাতে পারেন, তাদের ছাল ক্ষতি এবং তাদের বৃদ্ধি স্ট্যান্ড গাছের এই অংশকে ক্ষতিগ্রস্ত করে। এটি রোগ, চরম আবহাওয়া এবং পোকামাকড়ের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। বন মৃত্তিকাকে পতিত এসিডও ক্ষতিকারক, কারণ এটি মাটি পুষ্টিকর গুলি ব্যাহত করে, মাটিতে ক্ষুদ্র জাতীয় প্রাণীর মৃত্যু ঘটায় এবং কখনো কখনো ক্যালসিয়ামের অভাব হতে পারে। উচ্চতর উচ্চতায় অবস্থিত বৃক্ষগুলি এসিডিক ক্লাউড কাভার দ্বারা অনুপ্রাণিত সমস্যাগুলোর আশঙ্কাজনক, কারণ মেঘে আর্দ্রতা কমে যায়। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। মেঘনার কুলে ঘর বাঁধিলাম বড় আশা করে, সেই ঘর আমার ভাঙ্গা গেল, সেই ঘর আমার ভাঙ্গা গেল, সর্বনাশা ঝড়ে রে মেঘনার সর্বনাশা ঝড়ে।
অ্যাসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যে ক্ষেত্রে পানির অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে পানির pH 7-এর চেয়ে কম হয়ে থাকে। এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে অ্যাসিড উপস্থিত থাকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। অ্যাসিড বৃষ্টি কী বোঝায়? মূলত যখন বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তখন সেই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়ে থাকে। সুতরাং অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেই কোনো কারণে যদি বৃষ্টির পানিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন সেই বৃষ্টিকেই আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। এই অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী যে দুইটি অ্যাসিড সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4 এবং নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। এই দুটি অ্যাসিড মূলত অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী। এছাড়া এই অ্যাসিড বৃষ্টির জন্য তাহলে কি প্রভাব পড়ে? প্রকৃতিতে অ্যাসিড বৃষ্টির প্রভাব অনেক বেশি। দেখা যায় যে এই অ্যাসিড বৃষ্টির কারণে প্রকৃতিতে বিভিন্ন গাছপালা উদ্ভিদের জীবনযাপন বিপন্ন হতে পারে। তারপর এই অ্যাসিড বৃষ্টির কারণে মাটির পিএইচ মান কমে যায়। এই পিএইচ মান কমে যাওয়ার কারণে অর্থাৎ মাটি অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণে মাটি থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম উপাদান ধীরে ধীরে কমতে থাকে এবং এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটি উপাদান হচ্ছে মাটির জন্য উদ্ভিদের জন্য খুবই জরুরি দুটি পুষ্টি উপাদান। এই দুটি পুষ্টি উপাদান ছাড়া উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব নয়। এছাড়াও প্রতিটি উদ্ভিদই তার নিজস্ব একটি নির্ধারিত পিএইচ মানের উপর নির্ধারণ করে সেই মাটিতে জন্মে। ধরো কোনো একটা উদ্ভিদের মাটিতে জন্ম এবং বিকাশের জন্য পিএইচ দরকার 6, অর্থাৎ সামান্য অ্যাসিডিক প্রকৃতির মাটি দরকার। কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে দেখা যায় যে মাটির পিএইচ 6 থেকে আরও কমে যায়, প্রায় 3-4 পিএইচের মাটিতে সেটা পরিণত হয় যেই মাটিতে অ্যাসিড বৃষ্টি সংঘটন হয়। সেক্ষেত্রে পিএইচ 6 দরকার যেই উদ্ভিদের জন্য পিএইচ 6-এর মাটি, উদ্ভিদ তার অনুকূলের পরিবেশ না পাওয়ার কারণে দেখা যায় যে উদ্ভিদ মারা যায়। এভাবে অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু পৃথিবীর অনেক বনাঞ্চলের অনেক অংশ এরকম গাছপালা পত্রহীন হয়ে পড়েছে, অর্থাৎ গাছপালা শুকিয়ে মারা গেছে। এবং অ্যাসিড বৃষ্টি যে শুধুমাত্র উদ্ভিদের ক্ষয় বা ক্ষতি সাধন করে এমন না, এই অ্যাসিড বৃষ্টির কারণে পানিতে বসবাসরত অর্থাৎ জলাশয়ে বসবাসরত যেগুলো জীব এবং যেগুলো প্রাণী এবং উদ্ভিদ আছে তাদেরও কিন্তু জীবনযাপন ব্যাহত হয় এই অ্যাসিড বৃষ্টির কারণে। যেমন অ্যাসিড বৃষ্টির কারণে যদি পানির পিএইচ কমে যায়, জলাশয়ের পানির পিএইচ কমে যায়, তখন কিন্তু মাছের ডিম নষ্ট হয়ে যায় এই অ্যাসিডিক প্রকৃতির পানিতে। এছাড়া অ্যাসিড বৃষ্টির কারণে বিভিন্ন প্রকার যে বাতাসে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে এর জন্য হৃৎপিণ্ড এবং ফুসফুসের বিভিন্ন রোগ যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি হতে পারে। কাজেই অ্যাসিড রেইন প্রকৃতি ও মানুষ দুজনের জন্যই খুবই ক্ষতিকর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি কেন হয়? অ্যাসিড বৃষ্টি মূলত দুইটি কারণে সংঘটিত হয়। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ এবং অন্যটি হচ্ছে মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, বজ্রপাত এবং গাছপালার পচন ইত্যাদির কারণে পরিবেশের বাতাসে বায়ুমণ্ডলে এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এর কারণে তখন অ্যাসিড বৃষ্টি কিন্তু সংঘটিত হওয়ার সুযোগ থাকে। প্রাকৃতিক কারণে এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, বজ্রপাত এবং গাছপালার পচন এগুলোর কারণে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড বাতাসে কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই নাইট্রোজেন অক্সাইড ধরো NO2, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2, এগুলো বাতাসের যে জলীয় বাষ্প আছে অর্থাৎ পানি, সে পানি বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কিন্তু নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড গঠন করে। সুতরাং দেখা যাচ্ছে যে এই অক্সাইডগুলো নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এগুলোর উৎপাদনই মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এবং এগুলো উৎপন্ন হয় যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপর দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি সংঘটিত হয়।
এছাড়া কয়লা ও গ্যাস ভিত্তিক যেগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তারপর ইটের ভাটা আছে, যানবাহন আছে, তারপর গৃহস্থালির যে চুলাগুলো আছে সেইগুলো থেকেও কিন্তু এই গ্যাসগুলো নিঃসরণ হয়। এর মাধ্যমে বাতাসে এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যেয়ে সেগুলো জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড উৎপন্ন করতে পারে। তা কাজেই অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি প্রতিরোধের জন্য বাতাসে যেন নাইট্রোজেনের অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এগুলো অক্সাইডের পরিমাণ বৃদ্ধি না পায়, আমাদের সেদিকে কিন্তু সতর্ক থাকতে হবে। এজন্য ধরো কয়লা বা গ্যাসকে ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যেন এই নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড উৎপন্ন না হতে পারে, এজন্য ব্যবহারের পূর্বে কয়লা বিশোধন করে কয়লা থেকে সালফার এবং নাইট্রোজেন দূর করা যেতে পারে। এর মাধ্যমে অ্যাসিড বৃষ্টির কিন্তু সংঘটনের কারণটা অনেকখানি প্রতিরোধ করা সম্ভব। এছাড়া যানবাহন এবং শিল্প কলকারখানার যে ধোঁয়া আছে সেই ধোঁয়াগুলো সরাসরি বায়ুমণ্ডলে না ছেড়ে সেগুলোকে বিশোধন বা বিশুদ্ধ করে এই যে সালফার এবং নাইট্রোজেন দূর করে যদি বাতাসে ছাড়া হয় তাহলেও কিন্তু অ্যাসিডের পরিমাণ অনেক কমে যাবে। অ্যাসিড বৃষ্টি বাংলাদেশে খুব একটা দেখা না গেলেও পূর্ব ইউরোপ, আমেরিকা, কানাডা, চীন, তাইওয়ান ইত্যাদি যেগুলো দেশে অনেক পরিমাণে কলকারখানা আছে সেইগুলো দেশে কিন্তু অ্যাসিড বৃষ্টি অনেক প্রতি বছরই কিন্তু দেখা যায়। কাজেই অ্যাসিড বৃষ্টি যেন না হয় এই দিকে আমাদের সকলের সচেতন থেকে যেসব মানবসৃষ্ট কারণে এই নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড উৎপন্ন হয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে সেই ব্যাপারে সেটা যেন না হয় সেই ব্যাপারে আমাদের সচেতন থেকে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে বাঁচাতে বা রক্ষা করতে সম্ভব হব। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।